হ্যালো ভিউয়ার্স, সন্ধ্যার অন্ধকার কতটা ভয়াবহ হতে পারে তা সেই পাখিকে জিজ্ঞেস করো যার কোনো ঘর নেই। জীবন বড়ই বিচিত্র। সন্ধ্যা কাটে না, অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে। সারা জীবন কেবল সেই মানুষটির কথাই মনে রইল যাকে ভেবেছিলাম ভুলে যাব আমি। একজন কবি যখন তার কল্পনা দিয়ে জীবনের অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরেন, তখন তাকে শুধু একজন কবি বলা যায় না, বরং তিনি হয়ে ওঠেন একজন দার্শনিক। বলছি আসাদুল্লাহ বেগ খান গালিব তথা মির্জা গালিবের কথা। তিনি ব্রিটিশ ঔপনিবেশিক আমলের ভারতীয় উপমহাদেশের চিরায়ত উর্দু ও ফার্সি ভাষার কবি। যখন মুঘল সাম্রাজ্যের শেষ দীর্ঘশ্বাস ভেসে বেড়াচ্ছিল বাতাসে, ইংরেজরা ভারতবর্ষের ভাগ্য বিধাতা হিসাবে আসীন হওয়ার সব জোগাড় যন্ত্র শেষ করে এনেছেন, ঠিক তখন দিল্লির এক গলিতে বসে সময়ের বুকে নিজের পদচিহ্ন এঁকে দেওয়ার দুর্দমনীয় বাসনায় কবিতা লিখে চলেছেন মির্জা গালিব নামের এক নিঃসঙ্গ মানুষ। আর সেই কবিতার সিঁড়ি বেয়ে বেয়ে তিনি শুধু ভারত বা পাকিস্তানই নয়, সারা বিশ্বেই জনপ্রিয় কবি হয়ে ওঠেন। চলুন আজকের এই ভিডিওতেই মির্জা গালিবের আদ্যপান্ত জেনে নেওয়া যাক। আরব, আফগান, তুর্কি এবং মঙ্গল জীবিকার সন্ধানে বিভিন্ন সময়ে বহু মানুষ ঠাঁই নিয়েছে ভারতবর্ষের মাটিতে। মোগল সাম্রাজ্যের পতনের যুগে এমন এক ভাগ্যান্বেষী তুর্কি সৈনিক আগমন করেন বেগ খান নামে। কিছুদিন লাহোরে বসবাস করে দিল্লিতে গিয়ে চাকুরি নেন সম্রাট শাহ আলমের দরবারে। সেখানেও মন না টিকলে চলে যান জয়পুরের মহারাজার অধীনে। স্থায়ীভাবে বসবাস করেন আগ্রায়। দুই ছেলের মধ্যে নসরুল্লাহ বেগ খান চাকরি জুটিয়ে নেন মারাঠা শিবিরে। অন্য ছেলে আবদুল্লাহ বেগ খান অতটা ভাগ্যবান ছিলেন না। বহু দরবার ঘুরে ফিরে আলোয়ার সেনা অধিনায়ক হিসাবে যোগ দেন, কিন্তু সেখানেও থাকা হয়ে ওঠেনি। 1802 সালে মৃত্যুবরণ করলেন বিদ্রোহ দমন করতে গিয়ে। ইতিমধ্যে দুই পুত্র এবং এক কন্যা রেখে যান আবদুল্লাহ বেগ। বড় ছেলের নাম আসাদুল্লাহ বেগ খান, পরবর্তী সময়ে যিনি মির্জা গালিব নামে বিখ্যাত হন। 1797 সালের 27শে ডিসেম্বর জন্ম নেয়া গালিব বেড়ে উঠেছিলেন চাচা নসরুল্লাহ খানের তত্ত্বাবধানে। হাতির পিঠ থেকে পড়ে 1806 সালে মৃত্যুবরণ করেন চাচা নসরুল্লাহ। নবাবের প্রচেষ্টায় লর্ড লেক মৃতের পরিবারের জন্য ভাতা বরাদ্দ দেন। গালিবের ভাগ্যে জুটেছিল বাৎসরিক 750 টাকা। তাও পরের দিকে সেই ভাতাও পারিবারিক টানপোড়েনের জন্য বন্ধ হয়ে যায়। সম্ভ্রান্ত বংশের সন্তান গালিবের মা যতদিন বেঁচে ছিলেন অর্থের কিছুটা পেতেন। আগ্রায় এক মাদ্রাসার প্রসিদ্ধ শিক্ষক মোহাম্মদ মুয়াজ্জমের ছাত্র ছিলেন গালিব। তৎকালীন মুসলিম শিক্ষা ব্যবস্থায় আরবি ভাষা ও ধর্মকে গুরুত্ব দেওয়া হতো। সরকারি ভাষা হবার বদৌলতে পড়তে হতো ফার্সি। শীঘ্রই আব্দুস সামাদ নামক জনৈক ব্যক্তির জ্ঞান এবং চিন্তা তাকে প্রভাবিত করে। ভদ্রলোক প্রথম জীবনে জরথুস্ত্রবাদী থাকলেও পড়াশোনা করে ইসলামে দীক্ষা নেন। আরবি ও ফার্সি ভাষা এবং বিভিন্ন ধর্ম সম্পর্কে জ্ঞান ছিল তার ঈর্ষণীয়। গালিব 2 বছর অর্থাৎ 1810 থেকে 1812 তাকে নিজের পরিবারে রেখে জ্ঞান অর্জন করেন। পরবর্তী জীবনেও তার সাথে গালিবের পত্রালাপ হয়েছে। এরই মধ্যে 1810 সালের আগস্ট মাসে ইলাহি বক্স খানের কন্যাকে বিয়ে করেন মির্জা গালিব। ইলাহি বক্স ছিলেন ফিরোজপুরের ঝিরকা এবং লোহারুন নবাব আহমদ বক্স খানের ভাই। খুব সম্ভবত তাদের অনুরোধেই আগ্রা ছেড়ে দিয়ে স্থায়ীভাবে দিল্লিতে বসবাস শুরু করেন মির্জা গালিব। আগ্রার মক্তবে থাকতেই শায়রি লেখা শুরু করেছিলেন মির্জা গালিব। প্রথম দিকে ফার্সিতে লিখলেও দ্রুতই উর্দুকে বেছে নেন ভাব প্রকাশের মাধ্যম হিসেবে। প্রথম দিকে মির্জা গালিব ফার্সি সাহিত্যের প্রাণপুরুষ বেদিল, বুখারি, আসির, রুমি এবং জামিদের সান্নিধ্যে এসেছিলেন। প্রথম দিকে গালিব সেই সকল লেখকদের অনুসরণ করতেন বলেই হয়তো তার সেই সময়ের লেখাগুলো ঠিক কবিতা হয়ে ওঠেনি। তবে তিনি হতাশ না হয়ে এগিয়ে যেতে থাকেন। গালিবের চিঠিতে ডমনি সম্বোধনে এক নারীকে দেখা যায়।
শব্দটির অর্থ একাধারে গায়িকা ও নর্তকী হলেও তিনি ছিলেন উচ্চ বংশীয়া। শোকগীতি দেখে সহজেই অনুমেয় গালিবের প্রেয়সী খুব অল্প বয়সেই মারা যান। প্রেয়সীকে উদ্দেশ্য করে গালিব লেখেন, ভালোবাসা লুকিয়ে রাখতে, কলঙ্ক থেকে বাঁচতে, হায় তোমার ধুলার ঘোমটা পড়ার ব্যাপারটা বড়ই বাড়াবাড়ি নয় কি? খুব সম্ভবত গালিবের প্রণয়নী লোকনিন্দার ভয়ে আত্মঘাতী হয়েছিলেন, তাই পরবর্তী লেখাগুলোতে বিরহ এক প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। নসরুল্লাহ খানের মৃত্যুর পর সরকার থেকে 10,000 টাকা ভাতার ব্যবস্থা করা হলেও পরে তা সংশোধন করা হয়। নতুন সংশোধনে 5,000 টাকা গালিবের পরিবার এবং 5,000 টাকা খাজা হাজি নামে এক ব্যক্তির জন্য বরাদ্দ হয়। দ্বিতীয় সংশোধনের বিষয়টি পরিবারকে জানানোই হয়নি, তাই প্রাপ্য 10,000 টাকার জন্য আহমদ বক্সের মারফতে অনুরোধ জানান গালিব। দিনের পর দিন চলে গেল, কাজ হলো না। এবার গালিব নিজেই যাত্রা করলেন কলকাতায় ইংরেজ সরকারের প্রতিনিধির সাথে সাক্ষাতের জন্য। 1828 সালের ফেব্রুয়ারিতে কানপুর, লখনৌ, এলাহাবাদ, মুর্শিদাবাদ হয়ে পৌঁছলেন কলকাতায়। এপ্রিলে গভর্নর জেনারেলের কাছে আবেদন পেশ করলেন। পক্ষে মজবুত যুক্তি থাকলেও হেরে যেতে হলো তাকে। বঞ্চিত হলেন পারিবারিক পেনশনের টাকা উদ্ধারে। 1829 সালে কলকাতা ত্যাগ করেন গালিব। তার আগে কবি সমাজের অনুষ্ঠানে যোগ দেন তিনি। ফার্সি ভাষায় বিদগ্ধ, কাতিল ছিলেন সেখানকার মুকুট। গালিব মোটা দাগে নিজের মন্তব্য জানালেন, মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় সুপণ্ডিত হওয়া গেলেও প্রয়োগের ভালো মন্দ বিচার গড়ে ওঠে না। পরোক্ষভাবে কাতিলের বিরুদ্ধে যাওয়ায় বেশ সমালোচিত হন তিনি। গালিব নিজে বেশ কিছু লেখা ফার্সিতে লিখলেও উর্দুর প্রতি তার দরদ ছিল অনন্য। কলকাতার সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা গালিবের সাহিত্য চিন্তার গতি পরিবর্তন করে দেয়। ফার্সি শাসিত উর্দু তখন অনেকটাই অপরিণত ও বাগড়ম্বরপূর্ণ। ফোর্ট উইলিয়াম কলেজ মারফত বাংলা ভাষার রূপান্তরের ইতিহাসও সবার জানা। এই কলেজই প্রবর্তন করে উর্দু ভাষার নতুন শৈলী, যা আগের অনেক সমস্যা থেকে মুক্ত। গালিব এখান থেকেই নিজস্ব শৈলীকে মজবুত করার প্রেরণা লাভ করেন। মুঘল দরবারে গালিবের ঠাঁই না হওয়ায় তিনি নিজে নিজেই পথ চলতে উদ্যমী হন। বন্ধুর পরামর্শে 1841 সালে 1100 শায়ের নিয়ে প্রকাশ করেন প্রথম দিওয়ান। দিল্লি কলেজের ফার্সি ভাষা শিক্ষার চাকুরিও চলে এসেছিল তার হাতে প্রায়। দিল্লি কলেজের পরিদর্শক ছিলেন জেমস থমসন। ফার্সি ভাষায় গালিবের দক্ষতা শুনে তার কাছে প্রস্তাব পাঠানো হলো পড়ানোর জন্য। গালিবও প্রস্তাব মেনে থমসনের বাড়ি আসলেন। অপেক্ষা করলেন অভ্যর্থনা জানিয়ে ভিতরে নেবার। কেউ এলো না। গালিবও গেলেন না ভিতরে। কিছুক্ষণ পরে থমসন নিজে বেরিয়ে এসে জানতে চাইলেন ভিতরে না যাবার কারণ। জানালেন, আগে প্রতিবারই তাকে অভ্যর্থনা জানানো হয়েছে, এখন ব্যতিক্রম হবার কারণ কি? থমসন স্পষ্ট করে দিলেন বিষয়টি। আগে প্রতিবার গালিব ছিলেন দরবারের অতিথি, আর এখন একজন চাকুরে। শুনে সাথে সাথেই চাকুরি না নিয়ে ফিরে আসেন মির্জা গালিব। এই ঘটনাই নির্ধারণ করে দেয় কবির আত্মসম্মান। অর্থকষ্টে গালিব তখন জর্জরিত, তাই যেন আরও বেশি করে জড়িয়ে গেলেন জুয়ার নেশায়। পূর্ব থেকেই গালিবের কিছুটা জুয়ার নেশা ছিল। এই অপরাধেই গ্রেপ্তার হয়ে 3 মাসের জন্য ঢুকলেন জেলে। সেখানেও প্রচলিত আছে এক গল্প। জেলে থাকার সময় একদিন এক যুবককে কাঁদতে দেখেন গালিব। কারণ জানতে চাইলে যুবক উত্তর দেয় 3 দিনের জেল হয়েছে। গালিব বিস্মিত হয়। মাত্র 3 দিনের জন্য কান্না? ফোপাতে ফোপাতে যুবক জানায় তার বিয়ে হবার কথা ছিল, বিয়েটা ভেঙে গেল। গালিবের উত্তর রসাত্মক। বাহ, মাত্র 3 দিনের জেলের বিনিময়ে সারা জীবনের জেল খাটা থেকে বেঁচে গেলে? তোমার তো বরং আনন্দ করার কথা। বিদ্রোহের পর গালিবের আশ্রয়স্থল হয় রামপুরের নবাব ইউসুফ আলী খানের কাছে। বরাদ্দ হয় মাসিক বৃত্তি। সিপাহী বিদ্রোহের অশান্ত সময়ে টুকে রাখা নোটগুলো গুছিয়ে নিয়ে প্রকাশ করেন দাস্তাম্বু। সিপাহী যুদ্ধের ইতিহাস চর্চার জন্য বইটি অনন্য দোনে। ব্রিটিশদের কোপ দৃষ্টিতে পড়ার ভয়ই হোক কিংবা পৃষ্ঠপোষকতা পাওয়ার জন্য দাস্তাম্বু কিছুটা পক্ষপাত দোষে দুষ্ট। ব্রিটিশ তোষামোদের এই চেষ্টা তাকে তার পূর্বতন সুযোগের অনেকটাই ফিরিয়ে দেয়। 1860 সালে পুনরায় চালু হয় পেনশন।
অবস্থা আরও ভালো হতে পারত, কিন্তু ব্রিটিশ তদন্তে সিদ্ধান্ত আসে গালিব ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত না থাকলেও বিরোধীদের প্রতি তার সহানুভূতি ছিল। শরীর ভেঙে পড়তে থাকে ধীরে ধীরে। তারপরও রামপুর রাজ্যের সভাকবির ভূমিকা পালন করেন গালিব। 1866 সালের দিকে আবার ফেরেন দিল্লি। 1869 সালের 14 ফেব্রুয়ারিতে মস্তিষ্কে রক্তক্ষরণে জ্ঞান হারান তিনি, আর ফেরানো যায়নি তাকে। পরদিন 15 ফেব্রুয়ারি দুপুরের পরপরই মৃত্যুবরণ করেন মির্জা গালিব। দিল্লিতেই তাকে সমাহিত করা হয় বিখ্যাত আধ্যাত্মিক সুফি নিজামুদ্দিন আউলিয়ার সমাধির কাছে। গালিবের কবিতায় ফুটে উঠেছে জীবনের সুর, বাস্তবতার আঘাত, নিয়তি এবং চাওয়া পাওয়ার সমীকরণ। এজন্য জনপ্রিয়তা এতটাই উচ্চতায় পৌঁছেছিল যে মাত্র 3 বছরের ব্যবধানে 4 বার পুনর্মুদ্রণ করতে হয় তার দিওয়ান। আচারিক ধর্মের থেকে অন্তরের দিকে গালিবের মনোযোগ ছিল বেশি। এজন্য সমকালীন ধর্মতত্ত্ববিদদের অনেকেরই কোপানলে পড়তে হয়েছিল তাকে। প্রতিষ্ঠিত ধর্মচর্চার প্রতি গালিবের কটাক্ষ ফুটে উঠেছে। কোন দিকে ঘুরে তুমি কাবায় যাবে গালিব, যখন তুমি লজ্জিত আর অনুতপ্ত নও? আত্মশুদ্ধি মুখ্য ভূমিকা পালন করেছে তার ধর্মচিন্তায়। জীবন, পৃথিবী, প্রেম, ধর্ম এবং ব্যক্তি জীবনের প্রতিটি বিষয়কে গালিব কবিতায় রূপান্তরিত করে গেছে। অজস্র অনুভূতি তার ছন্দে বাহিত হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। পথ দেখিয়েছেন পরবর্তী অনেক কবিকে। গালিবকে কেন্দ্র করে হয়েছে গবেষণা, তৈরি হয়েছে উপন্যাস, সিনেমা এবং টিভি সিরিজ। উর্দুর গণ্ডি ছাপিয়ে দিওয়ান অনুদিত হয়েছে প্রাচ্য ও পাশ্চাত্যের বহু ভাষায়। এই জন্যই হয়তো মুহাসিনে কালামে গালিব গ্রন্থের প্রথম লাইনেই নাসিরি বলেছেন, হিন্দুস্তানে 2টি আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, একটি পবিত্র বেদ, অন্যটি দিওয়ানে গালিব। কাব্য বিশারদ জাবেদ ইকবাল বলতে পেরেছেন আরও এক ধাপ সামনে গিয়ে, কাব্য যদি হয় ঈমান, তবে গালিবের অনুসারী না হওয়ার অর্থ হচ্ছে কাফের হওয়া। ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।